হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে দেখো আজকে তোমাদেরকে আমরা কমপ্লিমেন্ট করাবো। হ্যাঁ, জি স্যার। আপনি একটু দিন। হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা তোমাদেরকে গত ক্লাসে এমএসসি এচএলএ নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব। এই কমপ্লিমেন্ট এই সবাই কি শুনতেছে আমার কথা, জি স্যার, শুনতেছে। নাকি শুধু ভিডিও অন করে বা জুমটা অন করে বসে আছেন? নো স্যার, শোনা যাচ্ছে। স্যার শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা শোনো, তাহলে এটা হচ্ছে আমরা কমপ্লিমেন্ট। হ্যাঁ, আমি খুব ব্রিফলি সংক্ষেপে আলোচনা করব। সেটা হচ্ছে যে কমপ্লিমেন্ট জিনিসগুলো কি। আমাদের প্লাজমাতে কতগুলা ইনঅ্যাক্টিভ প্রোটিন থাকে। প্রোটিনগুলো সবসময় ইনঅ্যাক্টিভ থাকবে। যখন প্রয়োজন হবে তখন তারা অ্যাক্টিভ হয়, তখন তারা যে সেলকে দরকার হলে ধ্বংস করে দেয়। সেটা সেলকে হয় শুধুমাত্র সেল ধ্বংস করে সেটাও বলবো না, আমাদের যেখানে দরকার হয় নিউট্রোফিলকে আকর্ষণ করে টেনে আনার জন্য নিউট্রোফিলকে টেনে আনতে পারে, অথবা কোনো একটা জীবাণুকে তারা অপসোনাইজেশন করতে পারে। অপসোনাইজেশন মানে তোমার প্রসেসিং করে ধ্বংস করতে পারে। তাহলে এই যে কমপ্লিমেন্ট গুলা, আমি আবারও বলতেছি, আমি একটা কথা বারবার বলবো কিন্তু, কমপ্লিমেন্ট হচ্ছে যে আমাদের প্লাজমাতে কতগুলো ইনঅ্যাক্টিভ প্রোটিন থাকে। মনে করো এই ইনঅ্যাক্টিভ প্রোটিন গুলো আমাদের প্লাজমাতে সবসময় থাকে। এগুলো সাধারণত লিভার থেকে তৈরি হয়। লিভার ছাড়াও ম্যাক্রোফেজও তৈরি হতে পারে, আর কয়েকটা ইন্টেস্টাইনে তৈরি হয়, কিন্তু প্রধানত তৈরি হয় লিভারে। আমাদের এই কমপ্লিমেন্ট গুলো হচ্ছে সাধারণত 22টা কমপ্লিমেন্ট। কয়টা কমপ্লিমেন্ট? 22টা। 22টা, এর মধ্যে 9টা হচ্ছে মেজর আর বাকিগুলো হচ্ছে মাইনর। কয়টা মেজর? 9টা। 9টা, বাকিগুলো হচ্ছে মাইনর। এবং এগুলো কি অবস্থায় থাকে? ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। নর্মালি কিভাবে থাকবে? ইনঅ্যাক্টিভ থাকবে। ইনঅ্যাক্টিভ। কিন্তু কেউ যদি তাদেরকে খোঁচা দেয়, কেউ যদি তাদেরকে একটা একটা চেনের মধ্যে ফেলে দেয়, তখন তারা অ্যাক্টিভ হয়, আইদার ইনঅ্যাক্টিভ থাকবে। কি বলছি আমি? হয় তারা কখনো অ্যাক্টিভ থাকে না, যদি তাদেরকে কেউ খোঁচা দেয় বা তাদেরকে একটা মেকানিজমের মধ্যে ফেলে দেয় তখন তারা অ্যাক্টিভ হয়, আইদার এরা ইনঅ্যাক্টিভে থাকে। এই কমপ্লিমেন্ট গুলো প্রধানত তৈরি হয় বলছিলাম যে লিভারে, আর এছাড়া ম্যাক্রোফেজে তৈরি হয়। ম্যাক্রোফেজও কমপ্লিমেন্ট তৈরি করতে পারে। তাহলে প্রধানত তৈরি হয় কোথায়? লিভার সেলে। কোথায়? লিভার সেলে। এছাড়া কোথায় তৈরি হতে পারে? ম্যাক্রোফেজে তৈরি হতে পারে, ম্যাক্রোফেজে। প্লাস ইন্টেস্টাইনে তৈরি করতে পারে। এখন এই কমপ্লিমেন্ট গুলাকে আমরা মনে করো এই 22টা কমপ্লিমেন্টকে যারা সায়েন্টিস্ট এরা কি করছে, নামকরণটা করছে যে সংক্ষেপে এই C1, C2, C3, C4, C5 এরকম করে করে নামকরণ করছে। ইভেন শুধুমাত্র 6, 7, 8, 9 এরকম নামকরণ করছে, অথবা ক্যাপিটাল লেটার বি দিয়েও নামকরণ করছে। আমি কি বলছি আবারও বলতেছি, এই 22টা কমপ্লিমেন্ট, এর মধ্যে 9টা হচ্ছে মেজর, বাকিগুলো হচ্ছে মাইনর। মেজর হোক আর মাইনর হোক, এই কমপ্লিমেন্ট গুলাকে পুরা ডিস্ট্রিবিউশন করার সময়, নামকরণ করার সময় C1, C2, C3 এভাবে নামকরণ করছে। এবং এই কমপ্লিমেন্ট গুলাকে C1, C2 নামকরণ ছাড়াও এমনি নর্মালি 6, 7, 8, 9 এরকমও নামকরণ করছে। এগুলো ছাড়াও ক্যাপিটাল লেটার বি দিয়েও পর্যন্ত নামকরণ করছে। আমার কথা বোঝা যাচ্ছে? তো ক্যাপিটাল লেটার নাকি স্মল লেটার? ক্যাপিটাল লেটার কথা মতো বললাম, পরে আমি আবার আসতেছি স্মল লেটারের কথা বললাম। প্রধানত ক্যাপিটাল লেটার, হ্যাঁ, এরকমও নামকরণ করছে। এখন এই নামকরণ গুলা হচ্ছে যে এটা হচ্ছে জাস্ট না এতগুলা, মনে করো এত লম্বা লম্বা নাম না দিয়ে সংক্ষেপে C1, C2, 3 এভাবে দিছে মেকানিজমটা। আমি কি কি বলছি আবারও বলতেছি সবগুলা। আমাদের ব্লাডের মধ্যে কতগুলা ইনঅ্যাক্টিভ প্রোটিন থাকে, এদেরকে বলা হয় কমপ্লিমেন্ট। এটা সাধারণত 22টা, 9টা হচ্ছে মেজর, বাকিগুলো হচ্ছে মাইনর। কোনো কোনো বইয়ে কিন্তু কমপ্লিমেন্ট 20টা লিখছে, এটাও বলে দিচ্ছি। কোনো কোনো বইয়ে লিখছে যে কমপ্লিমেন্টের সংখ্যা নাম্বার হচ্ছে যে 20টা। 20টা না 22টা সেটা স্যার আনসার বা মাস্টার স্যার যেটা বলবে তোমরা সেটা অ্যাকসেপ্ট করে নিবা। এখন এটা ইন্টারনেট কানেকশন আনাচ্ছে আসতে কেন? এই ইনসান শুনতেছ আমার কথা? হ্যালো স্যার শোনা যাচ্ছে। হ্যালো। আচ্ছা
আচ্ছা, তো আমরা বললাম যে কমপ্লিমেন্ট গুলো হচ্ছে যে প্রধানত তৈরি হয় লিভারে, এছাড়া ম্যাক্রোফেজে তৈরি হয়, এছাড়া ফাইব্রোব্লাস্ট ইন্টেস্টাইনে অল্প পরিমাণ তৈরি হয়। এখন বললাম যে এই কমপ্লিমেন্টটা নরমালি ইনঅ্যাক্টিভ থাকবে, কিন্তু অ্যাক্টিভ হবে কখন? একটা অ্যাক্টিভের প্রসেস হচ্ছে যে ক্লাসিক্যাল পাথওয়ে, আরেকটা হচ্ছে যে ল্যাকটিন, আরেকটা হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে। মানে তিনটা আর প্রক্রিয়ায়, হয় স্ক্রিনটা ক্লাসিক একটু বড় না করলে হয় ভালো ল্যাকটিন। হয়। স্ক্রিনটা জি স্যার, ভালো যে করে বড় বোঝা করবে যাচ্ছিল সেজন্য না। চলে গেছে। হুম, বললে তো আর একটু আগে বলা উচিত ছিল না? এমনি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ইনসান বোঝা যাচ্ছে? C1 C2 3 এগুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আর আমি যে মাউসটা ঘোরাচ্ছি এগুলো দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে। এখন আমি যদি নড়তে যাই আবার সমস্যা হয়ে যাবে। এমনি এখানে ইন্টারনেট কানেকশন আনস্টেবল লেখা আসছে। তাহলে দেখো, আমরা বললাম যে একটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে, আরেকটা হচ্ছে ল্যাকটিন, আরেকটা হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে। এই পাথওয়ে গুলো কি? অর্থাৎ কমপ্লিমেন্ট গুলো যে নরমালি ব্লাডের মধ্যে ইনঅ্যাক্টিভ থাকে, এটা যে কোনো সময় অ্যাক্টিভ হতে পারে। এই অ্যাক্টিভ হওয়ার একটা প্রসেসিং হচ্ছে যে হয় ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভ হবে, না হয় ল্যাকটিন, না হয় অল্টারনেটিভ। আমি আবারও বলতেছি, বললাম যে কমপ্লিমেন্ট গুলো হচ্ছে যে আমাদের প্লাজমাতে নরমালি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, কিন্তু যখনই কোনো একটা ট্রিগারিং ফ্যাক্টর তাদেরকে অ্যাক্টিভ করবে, তারা তিনটা ওয়েতে অ্যাক্টিভ হয়, হয় ক্লাসিক, না হয় অল্টারনেট, না হয় ল্যাকটিন। যদি বলো যে এখানে প্রধান পাথওয়ে কোনটা, একটা হচ্ছে ক্লাসিক এবং অল্টারনেট, ল্যাকটিনটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, ক্লাসিক্যাল এবং অল্টারনেট হচ্ছে মেন, ল্যাকটিনটা হচ্ছে যে লেস ইম্পর্টেন্ট। তারপর আমাদেরকে জানতে হবে এখন জিনিসটা কি, ক্লাসিক্যাল পাথওয়েতে কিভাবে অ্যাক্টিভ হচ্ছে, অল্টারনেট পাথওয়েতে কখন অ্যাক্টিভ হচ্ছে বা কি হচ্ছে। তাই আমাদের ইমিউনিটি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইননেট ইমিউনিটি আর একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। কি বলছি বলতো ইনসান, তো মাইশা ইবনাথ? আমাদের স্যার ইমিউনিটি হচ্ছে ইননেট আর একটা ইমিউনিটি হচ্ছে ছিল স্যার। ইননেট দুটাই ইমিউনিটি, অ্যাকার্ড ইমিউনিটি। হ্যাঁ। এখন ইননেট ইমিউনিটিতে হয় কি, মানে যেটা তো আমরা আগে থেকে জন্মগতভাবে পাচ্ছি। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে যে মনে করো কারো একজনের চিকেন পক্স হয়েছে, তার চিকেন পক্স হয়ে তার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়েছে, পরবর্তীতে তার আর চিকেন পক্স হচ্ছে না। কেন হচ্ছে না? তার অ্যান্টিবডি গুলো বডিতে রয়ে গেছে, পরবর্তীতে কোনো সময় তার চিকেন পক্সের জীবাণু প্রবেশ করলেও সাথে সাথে অ্যান্টিবডি গুলো তাকে ডেস্ট্রয় করে দেয়, এবং সে বুঝতেও পারে না তার শরীরে আবার যে চিকেন পক্সের জীবাণু প্রবেশ করছিল সেটা। আমি আবারও বলতেছি, ইননেট হচ্ছে আমরা ইনবর্ন জন্মগতভাবে যেটা পাচ্ছি সেটা, আর অ্যাকোয়ার্ড হচ্ছে যে একজনের চিকেন পক্স হয়েছে, চিকেন পক্স হওয়ার পরে তার জীবাণুর এগেনস্টে তার অ্যান্টিবডি তৈরি হয়েছে বডিতে। এই অ্যান্টিবডি গুলা তার সবসময় বিরাজমান, যার কারণে অন্য কোনো সময় তার চিকেন পক্সে জীবাণু প্রবেশ করলেও সে চিকেন পক্সটাকে ডেস্ট্রয় করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা অ্যান্টিবডির খেলা। এই কথাটা আমি এখানে কেন টানলাম? তাহলে আমাদের যে অ্যান্টিবডি গুলো থাকে সাধারণত আমরা এগুলোকে পাঁচটা ভাগে ভাগ করি। ওদেরকে মুর্শেদ মাহমুদ স্যার বা শেরান স্যারেরা পড়াইছে, ইমিউনোগ্লোবুলিন জি, এ, এম, ই, ডি। এর মধ্যে আমরা আইজিএম আইজিজি নিয়ে একটু কথা বলবো। এই অ্যান্টিবডি গুলো আমাদের ব্লাডে থাকবে, কিন্তু এই অ্যান্টিবডি থাকার কারণে আমাদের কোনো একটা সেলকে ডেস্ট্রয় করতে হলে অ্যান্টিবডির সাহায্য নিয়ে সেটা কাজ করবে, যে ক্লাসিক্যাল পাথওয়ে। অর্থাৎ এটা হচ্ছে যে অ্যাকোয়ার্ড ইমিউনিটির জন্য, ক্লাসিক্যাল পাথওয়েটা হচ্ছে যে অ্যাকোয়ার্ড ইমিউনিটির জন্য, ক্লাসিক্যাল পাথওয়েটা হচ্ছে যে অ্যাকোয়ার্ড ইমিউনিটির জন্য। আমি কি বলছি বুঝছো? ক্লাসিক্যাল পাথওয়েটা কিসের জন্য? অ্যাকার্ড ইমিউনিটির জন্য। অ্যাকোয়ার্ড ইমিউনিটির জন্য। বাকি ল্যাকটিন এবং অল্টারনেটিভ, বাকি ল্যাকটিন এবং অল্টারনেটিভ এই দুটোটা হচ্ছে যে আমাদের ইননেট ইমিউনিটির জন্য, ল্যাকটিন এবং অল্টারনেটিভ। প্রশ্ন করতে পারো এখানে তোমার এই অল্টারনেটিভ পাথওয়েটা কি আবার অ্যাকোয়ার্ডে যেতে পারে? হ্যাঁ, এটাকে ট্রান্সফার করা যায় যদি ইমিউনোগ্লোবুলিন এ অ্যাগ্রিগেটেড হয়। এটা নিয়ে আমরা বুঝে পরে নেই। কথা বলবো। আচ্ছা, এটা নিয়ে আমি পরে কথা বলতেছি। আমি বললাম যে ইনসান দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। বললাম যে আমরা এই ক্লাসিক্যাল পাথওয়ে যেটা, হ্যাঁ, এই ক্লাসিক্যাল পাথওয়ে যেটা, জি স্যার। এই ক্লাসিক্যাল পাথওয়েটা হচ্ছে যে প্রধানত আমাদের অ্যাকোয়ার্ডের জন্য, অর্থাৎ যেটা চিকেন বক্সের মতন আগে একবার জীবাণু দ্বারা অ্যাটাক হয়ে অ্যান্টিবডি তৈরি হয়েছে, সেই পাথওয়ে যেটা জন্য হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে। আর জন্মগতভাবে আমি যেটা পাই সেটা হচ্ছে যে বা ইননেট পাথওয়ের জন্য কাজ করবে ল্যাকটিন এবং অল্টারনেটিভ, ল্যাকটিন এবং অল্টারনেটিভ।
তবে প্রশ্ন যদি করো যে কেউ অল্টারনেটিভ পাথওয়েটা কি অ্যাকোয়ার্ড হিসেবে কাজ করতে পারে কিনা, করা যায়, কিভাবে যায় সেটা আমরা পরে আলোচনা করবো। মানে এক অল্টারনেটিভটা অ্যাকোয়ার্ড হতে পারে, মেন কথা হচ্ছে এটা, এতটুকু জানলে হবে আপাতত। আমি আবারও বলতেছি, ক্লাসিকটা হচ্ছে যে অনলি ফর অ্যাকোয়ার্ড, ক্লাসিক অনলি ফর অ্যাকোয়ার্ড, আর ল্যাকটিন অল্টারনেটিভ হচ্ছে ইননেট। তবে অল্টারনেটটা, যেটা অল্টারনেট নামের মধ্যে অল্টারনেট আছে, এই অল্টারনেটটা অ্যাকোয়ার্ড হতে পারে। কথা বুঝছো? হ্যাঁ স্যার। স্যার কেমনে? এরপরে বলবো, বলছি তো কেমনেটা এখন স্যার জানতে হচ্ছে। স্ক্রিনশট চলে গেছে। দাঁড়া, আবার দিচ্ছি। এটা চলে গেল কেন? এখন দেখা যাচ্ছে নাকি? না স্যার। ইনসান দেখা যাচ্ছে? না স্যার, আপনি স্ক্রিনশট দেন স্যার। দাঁড়া দিচ্ছি। দেখা গেল বলি তো। যারা আমি কল করছি স্যার আপনি এখানে নিচে দেখেন না স্যার, শেয়ার একটা আছে না স্যার, শেয়ার। হ্যাঁ শেয়ার লেখা আছে, কিন্তু শেয়ারটাতে শেয়ারে দিচ্ছি ক্লিক তো করেন, আসতেছে না কেন বুঝলাম না। শেয়ারে ক্লিক করেন। শেয়ারে ক্লিক করলে ওখানে স্ক্রিন শেয়ার একটা অপশন দেখবেন। মেজারটা একটু রুমে আসেন তো। ওই অপশনটাই তো আনতে পারছি না। শেয়ারের মধ্যে শেয়ার স্ক্রিন দিলে তো চলে আসে অটোমেটিক। না না, ওটার বিষয় না, তোমাদের এই জুমের যে চলতেছে ওটার মিনিমাইজ হয়েছে তো, এটা 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 শো করতেছে না। ইন্টারনেট আপনি স্যার কানেকশন আনস্টেবল কাজতেছে, নিচে কিন্তু কথা জুমের ক্লিয়ার। মধ্যে ক্লিক করেন, নিচে জুমের মধ্যে ক্লিক করেন, নিচের মধ্যে করছি তো ভাই, এটা তো জানি জুমের মধ্যে ওখানে ক্লিক। পাশের মধ্যে একদম এখানে সমান মিটিং টানে চ্যাট ক্লিক লেখা আছে। আছে। আচ্ছা উনি আস্তে আস্তে আমরা বলি কেমন, শোনো আগে হ্যাঁ স্যার। কিছু জিনিস মুখে বলা যায়, এগুলো বলে ফেলি। সেটা হচ্ছে যে কমপ্লিমেন্ট গুলো হচ্ছে যে আমাদের কাজ করার সময় কমপ্লিমেন্ট গুলো কাউকে অ্যাক্টিভ করি, যে কোনো একটা কমপ্লিমেন্টকে যখন স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যালো অ্যাক্টিভ করি তখন স্যার, আপনার সেটা কথা দুইটা বোঝা ফর্ম যাচ্ছে হয়। না, কিছু বুঝি নেই। দুইটা বোঝা লাগবে। মনে করো ইনসান স্যার আপনার কথা মাঝখানে আসে নেই স্যার, কি বলছেন কিছু আসে নেই। স্যার কথা বোঝা যাচ্ছে না। এখন বোঝা যাচ্ছে? জি হ্যাঁ স্যার এখন বোঝা যাচ্ছে, এর আগে যেগুলো বলছেন কিছু বুঝি নেই। আচ্ছা এখন আচ্ছা এখানে মার্ক করা যাচ্ছে না যে এখানে, এটাতে আপনি লিখতে পারবেন না। আচ্ছা তারপরে এখানে মার্ক করা যাবে না, গ্রিড লেখা আছে এখানে। আচ্ছা আপনি জানেন না পরে। আচ্ছা হ্যাঁ ভাইয়া শোনো, শোনা হচ্ছে ইনসান? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে এখন ক্লাসিক্যাল ল্যাকটিন? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে এখন। আচ্ছা আমরা বললাম যে কি কাউকে যখন আমরা অ্যাক্টিভ করবো তখন দুইটা ফর্ম হবে, একটা হচ্ছে যে এ, একটা হচ্ছে বি। যেমন এখানে শুরু করে দেখো, এই যে বি বি দেখা যাচ্ছে, কতগুলো এ দেখা যাচ্ছে, বি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই স্মল লেটারের এ, স্মল লেটারের বি, এগুলো হচ্ছে যে তার দুইটা ফর্ম।
এই যে বললাম, আমি মনে করো উম্মে সানজিদা বা মাইশা ইবনাথকে অ্যাক্টিভ করলাম, তখন মাইশা ইবনাথ এ হবে, মাইশা ইবনাথ বি হবে, বা উম্মে সানজিদা এ হবে, উম্মে সানজিদা বি হবে। যারা বি ফর্ম, এরা হচ্ছে যে অ্যাক্টিভ, এরা রিয়াকশন করার জন্য বসে থাকবে। বি ফর বসে থাকা, বি বসে থাকবে, বি রিয়াকশন করার জন্য বসে থাকবে, কিন্তু এ আগে বাড়ায় চলে যাবে, এ থাকবে না। আমি কি বলছি, আবারও বলতেছি, যখনই আমরা কাউকে অ্যাক্টিভ করি তখন তার দুইটা ফর্ম হয়। C1 কে অ্যাক্টিভ করলে C1 এ C1 বি হবে, C2 কে অ্যাক্টিভ করলে C2 এ C2 বি হবে, C3 কে অ্যাক্টিভ করলে C3 এ C3 বি হবে। বি বসে থাকবে আর এ চলে যাবে, বি বসে থাকবে কিসের জন্য, রিয়াকশন করার জন্য, আর এ চলে যাবে। চলে যাবে মানে সে অন্য কাজ করবে, কেমন এক্সিস্ট করতে পারে, অপশনাইজেশন করতে পারে, এনি কাইন্ড অফ ওয়ার্ক, দেয়ার আর এ লট অফ ওয়ার্ক হুইচ ক্যান বি ডান বাই কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট এগুলো করতে পারবে। হ্যাঁ, আমি কি আবারও বলতেছি, আমাদের কমপ্লিমেন্ট গুলো হচ্ছে যে 22 রকম, এর মধ্যে 9টা হচ্ছে মেজর, বাকিগুলো হচ্ছে মাইনর। এদেরকে আমরা C1 C2 C3 ভাবে চিহ্নিত করি। আর C1 C2 C3 দ্বারা চিহ্নিত করলেও প্রধানত এরা তৈরি হয় লিভারে অথবা ম্যাক্রোফেজে, ফাইব্রোব্লাস্টে তৈরি হতে পারে, ইন্টেস্টাইনে তৈরি হতে পারে। তাহলে এই কমপ্লিমেন্ট গুলা যখনই অ্যাক্টিভ হয় তখন তারা যেই অ্যাক্টিভ হয় তাকে দুইটা ফর্মে কনভার্ট করে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। বি বসে থাকবে রিঅ্যাকশন করার জন্য, আর এ চলে যাবে। এতটুকু বুঝছো ইনসান? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, এখন দেখো এই ক্লাসিক্যাল পাথওয়ে, যেটা বললাম যে ক্লাসিক্যাল পাথওয়েটা হচ্ছে যে অ্যাকোয়ার্ড ইমিউনিটির জন্য। কেন, তোমার বডিতে একবার চিকেন পক্স হয়েছে, আবার চিকেন পক্সের জীবাণু অ্যান্টিজেনটা ঢুকলে তোমার অ্যান্টিবডি তাকে কি করবে, এনগ্লাফ করবে, তখন একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে। আমি আবারও বলতেছি, তোমার আগে থেকে চিকেন পক্স হয়েছে, তাহলে তোমার চিকেন পক্সের জীবাণু অ্যান্টিজেনটা আছে, সেটার এগেনস্টে তোমার বডিতে চিকেন পক্সের জীবাণুটা আসছে অ্যান্টিজেন হিসেবে, আগে থেকে তোমার বডিতে অ্যান্টিবডি আছে, তখন অ্যান্টিজেন একটা কমপ্লেক্স তৈরি করলো, অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা কি তৈরি করলো, কমপ্লেক্স তৈরি করলো। মাইশা আপনার বলো, কি বলছি আমি, মাইশা আপনার বলো। স্যার অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করবে। কমপ্লেক্স তৈরি করলো। তাহলে এখন এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা আমাদের বডিতে কমপ্লিমেন্ট সিস্টেম C1 কে অ্যাক্টিভ করবে। কাকে অ্যাক্টিভ করবে, C1 কে অ্যাক্টিভ করবে। তখন আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, যতগুলা কমপ্লিমেন্ট আছে এর মধ্যে সবচেয়ে ব্যতিক্রম কমপ্লিমেন্ট হচ্ছে অনেকটা C1। কোন কমপ্লিমেন্ট একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে C1। মানে এই C1টা বেশিরভাগ কমপ্লিমেন্ট তৈরি হয় লিভারে, কিন্তু এই C1 কমপ্লিমেন্টটা তৈরি হয় ইন্টেস্টাইনে। বেশিরভাগ কমপ্লিমেন্ট তৈরি হয় কোথায়, লিভারে, আর না হয় ম্যাক্রোফেজে, কিন্তু C1 কমপ্লিমেন্টটা তৈরি হয় ইন্টেস্টাইনে। এই C1 সবাই অ্যাক্টিভ হলে দুইটা ফর্ম হয়, এ এবং বি, স্মল এ স্মল বি। সবাই অ্যাক্টিভ হলে দুইটা ফর্ম হয়, স্মল এ স্মল বি। সবাই অ্যাক্টিভ হলে দুইটা ফর্ম হয়, স্মল এ স্মল বি। কিন্তু এই C1 কে অ্যাক্টিভ করলে এটা C1 এ CB হয় না। C1 কে অ্যাক্টিভ করলে এটা C1 বি হয় না। এটা C1 কে অ্যাক্টিভ করা মানে এই যে লাল দাগ দেখা যাচ্ছে উপরে, উপরে একটা দাগ, এটা দ্বারা বোঝাচ্ছে এটা অ্যাক্টিভ, এটা দ্বারা বোঝাচ্ছে এটা অ্যাক্টিভ। তাহলে এই ইনসান, আমি যে মাউস নাড়তেছি দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হলো C1 কে অ্যাক্টিভ হলো, এটা হচ্ছে C1 এর একটা অ্যাক্টিভ ফর্ম। তাহলে ক্লাসিক্যাল পাথওয়েতে প্রথমে অ্যাক্টিভ হচ্ছে C1, ক্লাসিক্যাল পাথওয়েতে প্রথমে অ্যাক্টিভ হচ্ছে C1। এই C1টা অ্যাক্টিভ হলেই এটা দুইটা কমপ্লিমেন্টকে অ্যাক্টিভ করে, একটা C2 আর একটা C4। এই C1টা অ্যাক্টিভ হলেই এটা 2 এবং 4 কে অ্যাক্টিভ করবে, C2 এবং C4 কে অ্যাক্টিভ করবে। তখন C2 দুইটা ফর্ম হবে, C2 এ C2B। এ বললাম যে আকবারাই চলে যাবে, B বসে থাকবে, C2B বসে আছে। C4 কে অ্যাক্টিভ করলে C4 এ হবে, C4B হবে। বুঝলাম যে এ আকবারাই চলে যাবে, B বসে থাকবে, C4B বসে আছে। তাহলে C2B বসে আছে, C4B বসে আছে। এতটুকু বুঝছো মাইশেপ না? জি স্যার, বুঝছি। আমি আবারও বলতেছি, ক্লাসিক্যাল পাথওয়ে এটা তো হয় কি আমাদের আগে থেকে, হ্যাঁ, আগে থেকে আমাদের অ্যান্টিবডি আছে, তার সাথে আমাদের অ্যান্টিজেনটা প্রবেশ করছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হলো, কমপ্লিমেন্ট হয়ে C1 এর সাথে বাইন্ড করছে, C1 কে অ্যাক্টিভ করছে, এটা C1 এর অ্যাক্টিভ ফর্ম। আর C1 অ্যাক্টিভ হলে সে 2 এবং 4 কে অ্যাক্টিভ করে, 2 এবং 4 কে। তখন 2 এর দুইটা ফর্ম হয়, 2A 2B। 2 এটা চলে যাবে আগবারাই, 2B টা বসে থাকবে। C4 কে অ্যাক্টিভ করলে দুইটা ফর্ম হবে, C4A C4B। C4B টা বসে থাকবে। তাহলে এখন C4B C2B। এখন বাকি আছে দেখো 1 2 4 কে অ্যাক্টিভ করছে, মাঝখানে 3 নাই কিন্তু, মাঝখানে এখানে 3 নাই। তখন এরা দুজন মিলে ওই 3 কে অ্যাক্টিভ করবে। তাহলে C4B C2B অ্যাক্টিভ করবে কাকে, 3 কে। তাহলে C4B C2B কাকে অ্যাক্টিভ করবে, C3 কে। এই যে C3 কে অ্যাক্টিভ করে বলে একে বলা হয় C3 কনভার্টেস। এদেরকে কি বলা হয়, C3 কনভার্টেস।
C3 কনভার্টেজ। তাহলে C3 কনভার্টেজ কেন বলা হচ্ছে? কারণ সে C3 এর উপর কাজ করবে। কার উপর কাজ করবে? C3 এর উপর। আমি আবারও বলতেছি, আমাদের বডিতে আগে থেকে অ্যান্টিবডি আছে, অ্যান্টিজেন আসছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো, বাইন্ড করলো, C1 কে অ্যাক্টিভ করলো, একে অ্যাক্টিভ করলো 2 এবং 4 কে, 2 এবং 4 অ্যাক্টিভ হয়ে 2B হলো, 4B হলো, আর C2 এ C4 এ এরা চলে গেল রিঅ্যাকশন থেকে। এই C2B C4B কে বলা হয় C3 কনভার্টেজ। C3 কনভার্টেজ কারণ এটা C3 এর উপর কাজ করবে। কারণ 1 2 4 কাজ করলো, বাকি আছে 3, এখন 3 এর উপর কাজ করবে, এখন 3 এর উপর কাজ করবে, এখন 3টাকে কনভার্ট করে, এটা তো দুটো ফর্ম হবে, C3A C3B, C3A C3B, আকবারাই চলে যাবে, আকবারাই চলে যাবে, B বসে থাকবে, B বসে থাকবে, তখন এটা হলো কি C2B C4B C3B। তাহলে C3 এর দুইটা C3 কে যখন অ্যাক্টিভ করবে, C3 দুইটা ফর্ম হবে, C3A C3B, B বসে থাকবে, C3B C3B বসে থাকবে, এখন হলো C2B C4B C2B C4B আর C3B, এটা একসাথে থাকবে। এই এতটুকু বুঝছো? স্যার এখানে একটা কোশ্চেন আছে। বলো। স্যার এখানে তো আগে লিখছে C4B, আমি যদি C2B আগে লিখি তাহলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, C3B আগে লিখো, তোমার যেটা ভালো লাগছে। মনে করো তোমার সবসময় 2B ভালো লাগতেছে, 2B কে আগে লিখো, কোনো সমস্যা নাই। C2B C4B C3B, তাহলে এটা হচ্ছে একটা ফর্ম, এটার নাম হচ্ছে C5 কনভার্টেজ। এটার নাম হচ্ছে কি? C5 কনভার্টেজ। এটা হচ্ছে অনেকটা এরকম, মনে করো ইনসান, মেসানজিদা, মাইশা, না তিনজনে মিলে একটা গ্রুপ করছে, গ্রুপের নাম হচ্ছে 3 স্টার। তো একবার ইনসান আগে বসতে পারে, বা মাইশা ইবনাত আগে বসতে পারে, বা মেসানজিদা পরে বসতে পারে, এটা কোনো সমস্যা না। স্যার এখানে স্যার C4B আর 2B C3 কে অ্যাক্টিভ করে তারপরেও রিঅ্যাকশনে থেকে যাবে এরা, বুঝি নাই? মানে C4B আর C2B C3 কে অ্যাক্টিভ করবে, অ্যাক্টিভ করার পরেও এরা রিঅ্যাকশনে থেকে যাবে নিচে দিয়ে C4B 2B হ্যাঁ, 3 ওরা এটা হচ্ছে অনেকটা জুট বাঁধার মতন। হ্যাঁ, জুট বাঁধার মতন। মনে করো এরা দল হয়ে, অ্যাকচুয়ালি এটা সবাই চাচ্ছে যে C5 কে অ্যাটাক করার জন্য, সবাই যাচ্ছে কাকে অ্যাটাক করার জন্য? C5 কে। কিন্তু C5 কে সে একা পারতেছে না, সেজন্য সে একটা দল নিয়ে ওকে আক্রমণ করতে আসছে, এরা একটা দল নিয়ে ওকে আক্রমণ করতে আসছে, এরা একটা দল নিয়ে ওকে আক্রমণ করতে আসছে, এরা একটা দল নিয়ে ওকে আক্রমণ করতে আসছে, অনেকটা এরকম। তাহলে আমরা আবার বললাম, প্রথমে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হলো, অ্যাক্টিভ করলো এককে, এক অ্যাক্টিভ হয়ে, এক অ্যাক্টিভ করার পরে 2 এবং 4 কে অ্যাক্টিভ করছে, 2 এবং 4 মিলে একটা সমষ্টিবদ্ধ গঠন করছে, এরা অ্যাক্টিভ করবে C3 কে, 3 কে অ্যাক্টিভ করার পর এখন এরা আরেকটা জোট গঠন করলো, C4B C2B C3B, এটা এখন C5 কে অ্যাটাক করবে। অনেকটা হচ্ছে যে মনে করো শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে যাচ্ছে, তখন বিএনপি কি করছে, নুরুল হক নুরুর সাথে একটা জোট গঠন করছে, আবার নুরুল হক নুর সহ মিলে আরো অন্যান্য ইসলামিক দলমনাগুলো মিলে একটা দল গঠন করছে, এখন শেখ হাসিনার সাথে যুদ্ধ দিলাম, অনেকটা এরকম। তাহলে এটা হচ্ছে যে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হলো, C1 C2 C4 C4B C2B C3 কে অ্যাটাক করছে, এই কনভার্টেজটা এখন C5 এর উপর কাজ করবে। কার উপর কাজ করবে? C5 এর উপর। C5 কনভার্টেজ না, C5 কনভার্টেজ মানে যেটা C5 এর উপর কাজ করবে বলে এটাকে C5 কনভার্টেজ বলা হচ্ছে। এখন C5 কমপ্লিমেন্ট আমাদের ব্লাডে শোক ইনঅ্যাক্টিভ, এখন এটাকে অ্যাক্টিভ করবে। অ্যাক্টিভ করলে এটা দুটো ফর্ম হবে, একটা C5 একটা C5B, একটা কি হবে C5 আর একটা হচ্ছে কি C5B। এই আমরা বললাম যে আবারও ওই হচ্ছে আকবারাই চলে যাবে রিঅ্যাকশন থেকে, চলে যাবে, B বসে থাকবে, C5B বসে আছে, C5B বসে আছে। এখন যেটা নতুন দল C5B সাথে যুক্ত হবে, যে দেখো এখানে একটু দেখো 1 2 4 তারপর আসে 3, তাহলে এখন 1 2 3 4 হয়ে গেছে, 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 এখন শুরু করছে 5, 5 এর সাথে যুক্ত হবে 6 7, 5 এর সাথে যুক্ত হবে 6 7, 5 এর সাথে যুক্ত হবে 6 7, 5 6 7, তাহলে 5 6 7 একসাথে একটা দল গঠন করছে, 5 6 7 একসাথে একটা দল গঠন করছে C5B 6 7, এটা সরাসরি 6 7 কেন? এটা তখন অ্যাক্টিভ ফর্মটাকে ওই সব সময় যে A B হবে বিষয়টা সেরকম না, এগুলো সরাসরি 6 এবং 7 ই লেখা যাবে। কেমন কি বলছি আমরা, তো বুঝতে পারছি? C5B 6 7 মানে এটা 6 7 এর সরাসরি যুক্ত হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে C5B 6 7, এটার সাথে আবার যুক্ত হবে C8 এবং C9, এটার সাথে আবার যুক্ত হবে C8 C9, এটার সাথে আবার যুক্ত হবে C8 এবং C9, তাহলে 5 6 7 8 9, এই 5 6 7 8 9 মিলে একটা দল গঠন করছে, একদম ভারী দল। হ্যাঁ, এটা মনে করো 14 দল, তাহলে মহাজোট। তাহলে এটাকে বলা হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। এটাকে কি বলা হয়? মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। এটা সরাসরি আমাদের মনে করে এখানে একটা বেসোফিল বলো, মাস্ট সেল বলো, যে কোনো সেল আছে, সেলের উপর সরাসরি আক্রমণ করবে, সরাসরি আক্রমণ করে সেলটাকে লাইসিস করে দিবে। অনেকটা এরকম মনে করো একটা ফুটবলের উপর অনেকগুলা স্ক্রু এসে পড়লো,
এরকম করে করে গর্ত তৈরি করবে, অনেকগুলো স্ক্রু গর্ত তৈরি করবে, এরকম ছিদ্র করে দিচ্ছে অনেকগুলো। তাহলে ফুটবলের উপর অনেকগুলো যখন ছিদ্র হবে তখন ফুটবলের উপরের লেয়ারটা ধ্বংস হয়ে যাবে, তখন আলটিমেটলি ফুটবলটাই ধ্বংস হয়ে যাবে, ফুটবল দিয়ে আর খেলতে পারবে না। অনেকটা হচ্ছে এরকম বেসোফিল বলো মাস্ট সেল বলো, এটার উপর এসে এরকম করে মেমব্রেন একটা কমপ্লেক্স গুলা মেমব্রেনের উপর এসে ছিদ্র তৈরি করবে, ছিদ্র তৈরি করবে, চারপাশ থেকে ছিদ্র তৈরি করবে, মানে এটাকে ধ্বংস করে দিবে। আমার কথা বুঝতে পারছি? ইয়েস স্যার। আমি আবারও বলতেছি, প্রথমে এক অ্যাক্টিভ হবে, সে অ্যাক্টিভ করবে 2 এবং 4 কে, 2 4 অ্যাক্টিভ হয়ে 3 কে ধরবে, তাহলে 2 3 4, তাহলে 1 2 3 4, 1 2 3 4 মিলে 5 কে অ্যাটাক করবে, 5 এর সাথে অ্যাটাক করার পরে 5 এর সাথে 6 7 যুক্ত হবে, 8 9 যুক্ত হবে, শেষ কাহিনী শেষ। সুজানা? হ্যাঁ স্যার। এই আইমান, আইমান উলফাত, আশিকুর রহমান, কথা বুঝতেছো? আব্দুল্লাহ আল সাইম, এরা নাই মনে হয় এখানে। টুল 4 21 36 এগুলো লিখে রাখি আমি। বুঝছি স্যার। এরা আশিকুর রহমান, আইমানুল্লাহ তাসনিম, আব্দুল্লাহ আল সাইম। বুঝছি। আচ্ছা যাক, তাহলে এখন আসো, বললাম যে আরেকটা হচ্ছে অল্টারনেট পাথওয়ে। তাহলে এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি কেন, এটা অ্যাকোয়ার্ড পাথওয়ে কেন, কারণ এখানে অ্যান্টিবডি খেলা আসছে, কারণ অ্যান্টিবডি তৈরি হতে হবে অ্যাকোয়ার্ডে। এখন আসছে আমরা অল্টারনেটিভ পাথওয়ে। অল্টারনেটিভ পাথওয়ে, এই অল্টারনেটিভ পাথওয়ে তো হচ্ছে, দেখো এখানে একটা, এই যে এখানে একটা লেখার কথা লেখা আছে মাইক্রোবিয়াল সারফেস, বা এটা মাইক্রোবিয়াল সারফেস মানে কি, কোন একটা মাইক্রো ব্যাকটেরিয়ার সারফেস। আমরা জানি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে লাইপোপলিস্যাকারাইড থাকে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে টিকোইক অ্যাসিড থাকে, অথবা মাইক্রোবিয়াল সারফেস, অথবা এটা একটা ভাইরাসের সারফেস হতে পারে, অথবা এটা একটা ফাঙ্গাসের ওয়াল হতে পারে। এই কথা বোঝা যাচ্ছে? অথবা এটা সাপের তোমার ভেনুমের লেয়ার হতে পারে। তাহলে যে কোনো একটা মাইক্রোবিয়াল সারফেস, অথবা এন্ডোটক্সিন। এন্ডোটক্সিন মানে হচ্ছে যে কি, যেমন কোবরা ভেনুম, এই যে সাপের বিষ এন্ডোটক্সিন হিসেবে কাজ করতে পারে। তাহলে এই ধরনের মাইক্রোবিয়াল সারফেস, অথবা আমি আবারও বলতেছি ভাইয়া, মনে করো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া লাইপোপলিস্যাকারাইড অল্টারনেট পাথওয়ে তৈরি করতে পারে, অ্যাক্টিভ করতে পারে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া টিকোইক অ্যাসিড অল্টারনেট পাথওয়ে অ্যাক্টিভ করতে পারে। তারপর বললাম যে একটা ভাইরাসের সারফেস তৈরি অল্টারনেট পাথওয়েটাকে অ্যাক্টিভ করতে পারে। অথবা বললাম যে কোবরা ভেনুম একটা যে অ্যান্টিটক্সিন হিসেবে কাজ করে, তোমার এই পাথওয়েটাকে অ্যাক্টিভ করতে পারে। অর্থাৎ যারা মাইক্রোবিয়াল সারফেস, যারা যারা অল্টারনেট পাথওয়েকে অ্যাক্টিভ করতে পারে, এরকম কিছু নাম বলবো তোমরা। এই পাথওয়েগুলা সরাসরি C3 কে অ্যাক্টিভ করবে, যদিও তারা অ্যাক্টিভ হবে দুইটা ফ্যাক্টরের উপস্থিতিতে, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন, আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন। যদি বলো যে আমার ডি মনে থাকতেছে না, কোনো সমস্যা নাই, আমার ম্যাগনেসিয়াম আয়ন মনে থাকতেছে না, কোনো সমস্যা নাই। এতটুকু জানতে হবে যে এই অল্টারনেট পাথওয়েটা অ্যাক্টিভ হয়ে প্রথমে C3 কে অ্যাক্টিভ করবে এবং বি কে অ্যাক্টিভ করবে, C3 কে অ্যাক্টিভ করবে এবং বি কে, এই বি একটা ফ্যাক্টর। তাহলে C3 কে অ্যাক্টিভ করলে দুইটা ফর্ম হবে, C3A চলে যাবে, C3B বসে থাকবে, বি বসে থাকবে। C3 এর সাথে পানি দিছে কেন আবার, ওটা পরে বলবো, এগুলো লেস ইম্পর্টেন্ট কথা, আগে শেষ করতে হবে আমাকে। এখানে লিখে দিয়েছি 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে, একটা কথা আসছে। যাক, C3A চলে যাবে, C3B বসে থাকবে, আর বি এর দুইটা ফর্ম হবে, বি এর দুইটা ফর্ম হবে, একটা BA, একটা হচ্ছে BB। তাহলে BB বসে থাকবে, BA চলে যাবে, ওই আগের মতো সবসময় বি থাকবে, বি বসে থাকা, বি ফর বসে থাকা, বি ফর বসে থাকা। তাহলে মাইক্রোবিয়াল সারফেস হচ্ছে যে সারফেসের সাথে যখন C3 কে অ্যাক্টিভ করবে এবং বি কে অ্যাক্টিভ করবে, C3A থেকে A চলে যাবে, বি বসে থাকবে, বি তে দুইটা ফর্ম হবে, BA BB, বি বি বসে থাকবে, আর বিটা BA চলে যাবে। তখন এটাকে বলা হচ্ছে আবার C3 কনভার্টেজ। তাহলে এখানে এটাকে বলা হয়েছে C3 কনভার্টেজ, আর এখানে এটাকে C3 কনভার্টেজ। অর্থাৎ যেটা যার উপর কাজ করবে ওটাকে কনভার্টেজ বলা হচ্ছে। মনে করো এই আইমান উলফাত তাসনিম, ও মনে করো ইনসানের উপর কাজ করবে, তখন বলা হচ্ছে আইমান উলফাত তাসনিম কনভার্টেজ। তাহলে কার উপর কনভার্টেজ? তোমার যদি মাহমুদুল হাসানের উপর কাজ করে, মাহমুদুল হাসান কনভার্টেজ। তাহলে আইমানের অন্য নাম হচ্ছে মাহমুদুল হাসান কনভার্টেজ, বা ইনসান কনভার্টেজ, ইনসানের উপর কাজ করবে। তাহলে এটাকে বলা হচ্ছে C3 কনভার্টেজ, কারণ এটা C3 এর উপর কাজ করবে। তাহলে C3 কে অ্যাক্টিভ করে, তাহলে আবার C3 কে অ্যাক্টিভ করে ওই C3B আর C3B বসবে, কে বসবে? C3B। আর এটা যেহেতু C5 এর উপর কাজ করবে, তখন এটাকে বলা হচ্ছে C5 কনভার্টেজ, ওই ইনসান কনভার্টেজের মতন, তখন এটাকে বলা হচ্ছে C5 কনভার্টেজ। তাহলে এদিক থেকে আসুক C5 কে অ্যাটাক করবে, এদিক থেকে আসলেও C5 কে অ্যাটাক করবে। বলতে পারো যে সবগুলো পাথওয়ে একসাথে হবে না ভাইয়া, হয় অল্টারনেট হচ্ছে, না হয় ক্লাসিক্যাল হচ্ছে, হয় অল্টারনেট হচ্ছে, না হয় ক্লাসিক্যাল হচ্ছে, যে কোনো একটা হচ্ছে, কোনোটা একসাথে হচ্ছে না।
তাহলে অল্টারনেট করে করে C5 কে করলো, বাকি সব একই। C5 5A 5B, তার সাথে 6 7 যুক্ত হবে, 5 6 7 এরকম যুক্ত হবে। আমি কথা বুঝতে পারছি? মাইশা ফারজানা, মাইশা ফারজানা, তাহলে আমি আবারও বললাম অল্টারনেট পাথওয়ে, প্রথমে অল্টারনেট পাথওয়ে C3 বি কে অ্যাক্টিভ করলো, বি কে অ্যাক্টিভ করা C3 বি হলো, C3 আবার ওই বি হয়ে গেল। তাহলে এগুলো এখানে আরেকটা কথা হচ্ছে প্রোটিয়াস এনজাইমের সহযোগিতা লাগে। হ্যাঁ, প্রোটিয়াস এনজাইমের সহযোগিতা লাগে। তাহলে এটা হচ্ছে অল্টারনেট পাথওয়ে। তাহলে এখন ক্লাসিক্যাল পাথওয়েতে আসো বা অল্টারনেট পাথওয়েতে আসো। কমন পাথওয়ে হচ্ছে C5, কমন পাথওয়ে হচ্ছে কমপ্লিমেন্ট হচ্ছে C5, মানে এই দুই জায়গায় বা তিন জায়গার জন্য। এখন ল্যাকটিন পাথওয়েটা কি ভাই? ল্যাকটিন হচ্ছে একটা প্রোটিন, ল্যাকটিন হচ্ছে একটা প্রোটিন। আমি আবারও বলতেছি, ল্যাকটিন হচ্ছে একটা প্রোটিন। অল্টারনেটিভ পাথওয়ে হ্যাঁ, ক্যাপিটাল লেটারে বিটা একটু বুঝাই দিবেন, এই জিনিসটা একটু বুঝতেছি না। এটা বিটা বললাম যে এটা একটা কমপ্লিমেন্ট। ক্লাস শুরুর প্রথম দিকে বলছিলাম যে তোমার মনে করো তোমার নাম হচ্ছে তোমার নাম জানি না আমি, যদিও মনে করো তোমার নাম হচ্ছে রোকেয়া বা তোমার নাম সানজিদা বা মির্জা, এক একজনের নাম দিচ্ছে। মনে করো তোমার তিনটা বোন, তিনটা বোনের নাম দিছো মনে করো একই সেন্সে, কিন্তু আরেকজনের নাম দিয়ে দিছো তুমি অন্য রেফারেন্সে দিতে পারে। কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কমপ্লিমেন্ট, কিন্তু এটার নাম আমরা বি দিছি আর কি। আচ্ছা, এটা হচ্ছে অ্যানাদার কমপ্লিমেন্ট। জি স্যার, বুঝতে পারছি এখন। তাহলে অল্টারনেট পাথওয়েতে হচ্ছে প্রথমে C3 এবং বি দুটোটাকে অ্যাক্টিভ করবে। জি C3 স্যার। বি হবে এবং বি হবে। তবে এটা এনজাইম লাগবে, এটা প্রোটিয়াস। আর যদি বলে যে C3 সিবি কে অ্যাক্টিভ করার জন্য কি লাগবে, তাহলে আমাদের একটা ফ্যাক্টর ডি লাগে আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন লাগে। ম্যাগনেসিয়াম লাগবে। তবে লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ, জি স্যার। তাহলে এখানে আমরা বললাম যে আরেকটা হচ্ছে ল্যাকটিন, এটা বলতে চাচ্ছিলাম। এই ল্যাকটিনটা হচ্ছে একটা প্রোটিন, এই ল্যাকটিনটা হচ্ছে একটা প্রোটিন। তাহলে এটা মাইক্রোবিয়াল সারফেসের মধ্যে থাকে। এটা পুরো পাথওয়েটা হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট, তারপরে একটু বলে যাচ্ছি। এটাকে আমরা, এটা আমাদের নন বাইন্ডিং ল্যাকটিন। এটা হচ্ছে মনে করো এই ল্যাকটিন প্রোটিন যেটা আছে, এটা যখন সেল ওয়ালের মধ্যে আরেকটা নন বাইন্ডিং ল্যাকটিন থাকে, এই ল্যাকটিনের সাথে বাইন্ড করে আলটিমেটলি আবার ওই প্রোটিয়াস এনজাইমের সহযোগিতা, এই প্রোটিয়াসের মতো প্রোটিয়াস করবে যে C4 এবং C2 কে, মানে এই নন বাইন্ডিং ল্যাকটিন বা ল্যাকটিন যেটা থাকে, যে প্রোটিনটা থাকে। এখানে আসলে অনেকগুলো কথা আছে, এগুলো জানতে হবে না তোমাদেরকে। যেমন আমাদের এখানে তোমার সেল ওয়ালের মধ্যে একটা সিলাডিক অ্যাসিড থাকে, এই সিলাডিক অ্যাসিডের সাহায্যে ল্যাকটিনটাকে অ্যাক্টিভ করে, পরে ল্যাকটিনটা বাইন্ড হয়ে C2 C4 কে অ্যাক্টিভ করে। এটা লাগবে না তোমাদের, তুমি শুধুমাত্র এতটুকু জানলে হবে। ল্যাকটিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোটিন, এটা মাইক্রোবিয়াল সারফেসের মধ্যে থাকে। এটা বাইন্ড করবে নন বাইন্ডিং ল্যাকটিনের সাথে। নন বাইন্ডিং ল্যাকটিনটা হচ্ছে যে প্লাজমার মধ্যে বিদ্যমান। তাহলে নন বাইন্ডিং ল্যাকটিনটা C2 C4 কে অ্যাক্টিভ করবে, C2 C4 কে অ্যাক্টিভ করবে ওই আগের মতো C2 B C4 B C3 B এগুলো চলতে থাকবে। আমি কথা বুঝতে পারছি? আমি আবারও বলতেছি, ল্যাকটিনটা হচ্ছে মাইক্রোবিয়াল সারফেসে থাকবে। নন বাইন্ডিং ল্যাকটিনটা হচ্ছে একটা অ্যাকিউস প্রোটিনের মতন আমাদের প্লাজমাতে থাকবে। এই ল্যাকটিন নন বাইন্ডিং ল্যাকটিনের সাথে বাইন্ড করে C2 এবং C4 কে অ্যাক্টিভ করবে, 2 এবং 4 কে। তাহলে দেখো এখানে বারবার ব্যবহার করতেছে 2 4 2 4, এরাও ব্যবহার করছে 2 4 কে, এরাও ব্যবহার করতেছে 2 4 কে, আর এরা সরাসরি 3 হয়ে আবার C5। এটা পুরোটা এক সিকোয়েন্স মনে রাখার জন্য 5 6 7 8 9, 5 6 7 8 9, এটা শেষ। বাকি আছে 1 2 3 4। 1 2 3 4, এই 1 2 3 4 এখানে আছে, 1 2 3 4 এখানে আছে। কেমন? তো তিনটা এদিকে কমন, এদিকেও কমন, 3 3 3 3 3 কমন। খুব সোজা, কথা বুঝতে পারছি আমি? জি স্যার। তাহলে আমি এখানে আমরা কি কি শিখলাম? আমরা জানি যে ক্লাসিক্যাল পাথওয়েটা তাহলে এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটির জন্য। আর ল্যাকটিন এবং অল্টারনেট এই দুটোটা হচ্ছে যে আমাদের প্রধানত ইননেট ইমিউনিটির জন্য। তবে অল্টারনেটটা কি অ্যাকোয়ার্ডে কনভার্ট করতে পারে? হ্যাঁ পারে। বলছিলাম যে কেমনে, কারণ অনেক আমাদের অ্যান্টিবডি যেমন 5 ধরনের, GAMED, এই যেটা ইমিউনোগ্লোবুলিন এ, এটা যখন অ্যাগ্রিগেটেড হয়, অনেকগুলা ইমিউনোগ্লোবুলিন যখন অ্যাগ্রিগেটেড হয়, তখন অল্টারনেট পাথওয়েটাকে রিঅ্যাকশন শুরু করতে পারে। কে পারে? যে অনলি ইমিউনোগ্লোবুলিন এ। আর এটা হচ্ছে যে ইমিউনোগ্লোবুলিন এম এবং জি, এটা হচ্ছে স্যার ইমিউনোগ্লোবুলিন। ক্লাস শেষ হয়ে গেলে স্যার আবার জয়েন দিব? ক্লাস করা পর্যন্ত? না স্যার, মিটিং এখন শেষ হয়ে যাবে এই জন্য বলতেছি। এমনি ক্লাস করা পর্যন্ত আমি জানি না তো। এমনিতে স্যার টিউটোরিয়াল ক্লাস হলো 45 মিনিট, না লেকচারের ক্লাস 45 মিনিট আর টিউটোরিয়াল ক্লাস 1 ঘন্টা। না তাহলে আর আর শুরু করতে পারবো না, অন্য টিচার ক্লাস নেই মনে হয়। তাহলে অল্টারনেট পাথওয়েটা হচ্ছে যে C3। আচ্ছা, এই
এই ইনসান দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, এখন শেষ করে দিব। হ্যাঁ, এই 345, হ্যাঁ C345, এই C345 এটা হচ্ছে আমাদের অ্যানাফাইলোটক্সিসের জন্য কাজ করে। কিসের জন্য কাজ করে? অ্যানাফাইলোটক্সিন। কমপ্লিমেন্ট C3, C4, C5, 345 অ্যানাফাইলোটক্সিন। অ্যানাফাইলোটক্সিন বলতে বোঝাচ্ছে আমাদের টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির জন্য। কিসের জন্য? টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। তাহলে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিতে ভূমিকা রাখবে C345, 345। মনে রাখবো যে 345 টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। কি বলছিলাম? 345 টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। আর C5A, হ্যাঁ, যেটা 5 নাম্বার, এটা হচ্ছে যে কেমোট্যাক্সিসের জন্য। 5 নাম্বারটা কিসের জন্য? কেমোট্যাক্সিসের জন্য। এটা হচ্ছে কেমোট্যাক্সিসের জন্য। কেমো মানে হচ্ছে রাসায়নিক, আর ট্যাক্সিস মানে হচ্ছে টান, অর্থাৎ রাসায়নিক টানের জন্য। কেমো মানে হচ্ছে যে কেমিক্যাল, হ্যাঁ, ট্যাক্সিস হচ্ছে একটা টান, অ্যাট্রাকশন। কেমোট্যাক্সিস মিন্স হচ্ছে তাহলে একটা রাসায়নিক টান। রাসায়নিক টান মানে এখানে কাকে টানবে? সে নিউট্রোফিলকে টানবে। প্রধানত কাকে টানবে? নিউট্রোফিলকে। তাহলে 345টা হচ্ছে যে অ্যানাফাইলোটক্সিনের জন্য কাজ করবে, আর C5 এটা হচ্ছে কেমোট্যাক্সিসের জন্য। আর এই যে 5, 6, 7, 5B, 6, 7, 8, 9, এটা হচ্ছে মেমব্রেন এটা কমপ্লেক্স। এটা কিসের জন্য ভূমিকা রাখবে? মেমব্রেন এটা কমপ্লেক্স। মেমব্রেন এটা কমপ্লেক্সের জন্য। মেমব্রেন এটা কমপ্লেক্সের জন্য ভূমিকা রাখবে। এই ইনসান দেখা যাচ্ছে এগুলো? আমি আগে লিখতেছি এগুলো। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আর C3B এটা হচ্ছে অপশনাইজেশনের জন্য। এই C3B টা হচ্ছে যে অপশনাইজেশনের জন্য ভূমিকা রাখবে। C3 টা কিসের জন্য ভূমিকা রাখবে? অপশনাইজেশন। অপশনাইজেশনের জন্য ভূমিকা রাখবে। অর্থাৎ এটা হচ্ছে কি? অপশনাইজেশন মানে হচ্ছে যে কি, একটা অ্যান্টিজেনকে ফ্যাগোসাইটোসিস করার প্রক্রিয়া। একটা অ্যান্টিজেনকে কি করার জন্য? ফ্যাগোসাইটোসিস করার প্রক্রিয়া। মানে একটা অ্যান্টিজেনকে সে ফ্যাগোসাইটোসিস করতে যাচ্ছে, ধ্বংস করতে যাচ্ছে, তখন C3B সাহায্য লাগবে। তাহলে মেইন কথা হচ্ছে আমরা এই কয়েকটা জানলে হবে। তোমার একটা হচ্ছে 345 বলছিলাম যে অ্যানাফাইলোটক্সিন। অ্যানাফাইলোটক্সিসের ভূমিকা রাখবে। অ্যানাফাইলোটক্সিন হিসেবে কাজ করবে। আর C5 এটা হচ্ছে কেমোট্যাক্সিসের জন্য ভূমিকা রাখবে। আর এটা হচ্ছে 5, 5, 6, 7, 8, 9, এটা হচ্ছে মেমব্রেন এটা কমপ্লেক্স। নামটাও বড়, মেমব্রেন এটা কমপ্লেক্স। সংখ্যাটাও বড়, C5B, 6, 7, 8, 9, হ্যাঁ, এরকম। আর 5 কেমোট্যাক্সিস। মনে করো 5 তারকা 5 স্টার হোটেলে সবাইকে টান, রাসায়নিক টান থাকে না, সবার একটা টাইম থাকে 5 স্টার হোটেলে যাবো, তাহলে 5 এটা কেমোট্যাক্সিস, রাসায়নিক টানের জন্য যাবো, অনেকটা এরকম। আর C345 এটা হচ্ছে অ্যানাফাইলোটক্সিন। এটা হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির জন্য। কেমন? এখানে 1 নাই, তাহলে 1 টাইপ 1টা আমাদের লাগবে। এই টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি করবে C345। এবার মনে রাখবে, মনে থাকবে তো ভাইয়া? জি স্যার। তারপর হচ্ছে যে আর কয়েকটা জিনিস তোমরা পড়ে নিবা। মনে করো C1 অনেকের হচ্ছে কি অনেকগুলো কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি থাকতে পারে। মনে করো দেখলাম যে তোমার রাশেদা সুলতানা, ওর ক্ষেত্রে হচ্ছে যে C1টা নাই। আরেকজনের দেখা যাচ্ছে যে মনে করো মাহমুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মনে করো C3 ফ্যাক্টরটা নাই। তাহলে কোন একটা কমপ্লিমেন্ট যদি না থাকে তার কি ডিজিজ হতে পারে, এরকম একটা চার্ট আছে, এটা পড়ে নিবা ভালো করে। নেক্সট ক্লাস আমি ধরবো পড়াগুলা। আমি শুধু পড়াবো না, নেক্সট ক্লাস থেকে পড়াতে ধরবো। মনে থাকলো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার। শনিবার পড়া আমি নেবো এটার উপর। আমি কিভাবে কি করতে হবে সেটা আমার জানা আছে। হ্যাঁ জি স্যার। তাহলে আমাকে পার্সেন্টেজটা দাও। ইনসান সময় অনেক হয়ে গেছে তো, শর্টকাট বলো তো, আসে না কে কে? দেখি সময় আনতে। 525। আচ্ছা আমি হ্যাঁ না আমি 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 দৌড়তেছি। হ্যাঁ দেখি রুল নাম্বার 4 আশিকুর আসছে কিনা। তারপর হচ্ছে যে নাফতাহিল ইসমান প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে সাদি আক্তার প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে সাবরিন আলম, কে এম জয়নুল ইসলাম, মাইশা বলো তো কে আসে নাই?
স্যার উনি আগে ক্লাসে ছিল, এখন জয়েন দিতে পারেনি মনে হয় স্যার। স্যার আমাদের 15 ব্যাচ থেকে অ্যাবসেন্ট হচ্ছে 5 আর রোল 25। 5 আর 25 আর সবাই প্রেজেন্ট। একদম সবাই? জি স্যার। এই শেরান স্যারের ক্লাসে সবাই প্রেজেন্ট থাকে না, আমাদের ক্লাসে অ্যাবসেন্ট থাকে না। না স্যার, এরপরে স্যার 15th ব্যাচ 14th ব্যাচ থেকে হচ্ছে স্যার অ্যাবসেন্ট হচ্ছে রোল 61। রোল 61। আর 13 ব্যাচ থেকে রোল 26। স্যার 61 প্রেজেন্ট আছে। 26 বলতে কি রোকে আক্তার অ্যাবসেন্ট? রোকে আক্তার দেখছিলাম। 61 স্যার 14 ব্যাচ 61 প্রেজেন্ট আছে। উম্মে সানজিদা জাহান প্রেজেন্ট আছে। 14 ব্যাচে 61 প্রেজেন্ট। কে সাকলাই নারাফ চৌধুরী? হ্যাঁ স্যার আছে তো স্যার। তো বললা কেন? স্যার 13 ব্যাচে 26 ও আছে স্যার। রোকে আক্তার? না স্যার 13 ব্যাচে 26। এখানে তো 26। আচ্ছা জান্নাতুল মামা। প্রিন্স স্যার স্যার জাস্ট দুইজন অ্যাবসেন্ট স্যার। 15 ব্যাচের 5 আর 25, বাকি সবাই প্রেজেন্ট। তোমরা তাহলে শেরান স্যারের ক্লাসে সবাই উপস্থিত থাকো, আমাদের ক্লাসে অ্যাবসেন্ট থাকো না? চুপ করে আছো কেন ইনসান? আমি তো সব ক্লাসে প্রেজেন্ট থাকি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে বিদায়। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম।